ধরেন ডাটাবেস কীরকম থাকে, এক্সেল আছে না, ডাটাবেসটা মূলত কিছুটা এক্সেলে যে এরকম রো কলাম থাকে না, অ্যাকচুয়াল ডাটাবেস হলো কিছুটা দেখতে এরকম। ঠিক আছে, এখানে কি আছে জাম্প আছে? আচ্ছা আছে, আমরা ডাটাবেস দেখাই। এখানে ডাটাবেসের কাজ নাই, তবে ডাটাবেসটা দেখেন ডাটাবেস কীরকম আসলে। ডাটাবেসটা দেখতে কিছুটা ওই যে এক্সেলের যেমন টেবিল থাকে না, এক্সেলের টেবিলের মতো। যেমন ধরেন এই যে আরিফ, ঠিক আছে, এই যে আরিফ, আরিফ নামের একটা ডাটাবেস। আরিফ হলো ডাটাবেসের নাম, যে কোনো নাম আপনি দিতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য আপনার ইচ্ছা মতো, যে আমি এই নামে একটা ডাটাবেস বানাবো। আর একটা ডাটাবেসের মধ্যে অনেকগুলা টেবিল থাকে, প্রত্যেকটা ফর্মের জন্য আলাদা আলাদা টেবিল থাকে, অনেকগুলা টেবিল থাকে। টেবিলের মধ্যে মূলত ডাটাগুলো সাজানো থাকে। এই যে এগুলো যেগুলো দেখতেছেন না এই পাশে লিস্টগুলা, এগুলা মূলত টেবিল। এই আরিফ ডাটাবেসের আন্ডারে অনেকগুলা টেবিল। এটা যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডাটাবেস, ধরুন এখানে একটা ইউজার্স টেবিলে গেলাম, ইউজারের একটা টেবিলে গেলাম, এই যে টেবিলটা, এই যে এই পাশে যে ইনফরমেশনগুলো দেখতে, এই যে এখানে এটা মূলত একটা টেবিল। উপরে যে হেডিংটা দেখতেছেন না, এটা হলো টেবিলের হেডিং, যে টিএইচ, এগুলো টেবিলের হেডিং। কি কি আছে হেডিংয়ে? আইডি আছে, ইউজার লগইন আছে, ইউজারের পাসওয়ার্ড আছে, ইউজারের নাইস নেম আছে, ইউজারের ইমেইল আছে। আর এই যে নিচে ইনফরমেশনগুলো দেখতেছেন, এগুলো হলো তার ওই ইনফরমেশনগুলো, টেবিলের ডাটা। তার ইউজার আইডি কত? 1, তার নেম হলো আরিফুল, তার পাসওয়ার্ড দিচ্ছে একটা এরকম কমপ্লেক্স একটা পাসওয়ার্ড। এরকম হলো ডাটাবেস থাকে, বুঝছেন? এখন ডাটাবেস হলো কিছুটা ধরেন এরকম, যে আমি একটা ফর্ম বানাইছি, আমরা গত ক্লাসে একটা ফর্ম বানাইছিলাম না, এই যে এখানে একটা ফর্ম বানাইছি। এখানে আবার কি কি ফিল্ড আছে? নেম, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমি এখানে ধর বানাইলাম যে নেম, এখানে আমি কতগুলো কলাম বানাইলাম, এগুলো কি বলা হয়? কলাম। কলাম, এই যে লম্বা লম্বা যেগুলো আছে না এগুলা কলাম, আর এই পাশাপাশি গুলা। তো আমি এখানে বললাম নেম, নেমের পরে কি আছে? মোবাইল, তারপরে বললাম কি? ইমেইল, না? নেম, মোবাইল, ইমেইল, ইমেইল, তারপরে আছে কি আমার? পাসওয়ার্ড, নেম, ফোন, ইমেইল, পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড ডাটাবেসে যায় না, কনফার্ম পাসওয়ার্ড ডাটাবেসে যায় না। ঠিক আছে, এটা মনে রাখবে। ডাটাবেসে কেন যায় না? কারণ কনফার্ম পাসওয়ার্ড আর পাসওয়ার্ড সেম, সেম হয় না দুটো? যখন একটা অ্যাকাউন্ট খুলি, পাসওয়ার্ড যেটা ওটাই কনফার্ম পাসওয়ার্ডে দেওয়া লাগে। তো এটা হয় কি, এখানে ম্যাচ হয়, ডাটাবেসে যাওয়ার আগে একবার ম্যাচ হয় একটা কন্ডিশন দিয়ে, যে আমার যে পাসওয়ার্ড দিছে ইউজার আর কনফার্ম পাসওয়ার্ড দিছে দুইটা কি সেম কিনা। যদি সেম হয় তাহলে ডাটাবেসে পাঠাবে, আর না হলে বলবে যে পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, এরকম। বাট দুইটা তো ডাটাবেসে যায় না। যদি দুইটা সেম হয় তাহলে পাসওয়ার্ডটা ডাটাবেসে যায়। তারপর আছে আমার ডিভিশন, জেন্ডার, ডেট অফ বার্থ। বললাম ডিভিশন, জেন্ডার, ডেট অফ বার্থ। এখানে আপনি যে কোনো কলামের নাম ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নেই। ডেট অফ বার্থ আর কি আছে? ফটো, না? ফটো আর টাইম, ফটো আর টাইম, এইরকম থাকে মূলত একটা ডাটাবেস। এখন এই যে এই নামগুলো, এগুলো কিসের নাম? কলামের নাম। তো ডাটাবেসের প্রত্যেকটা কিসের নাম? কলামের নাম। এটা একটু বোল্ড করে দিলাম। ঠিক আছে, এগুলো হলো আমার কলামের নাম। আর এই যে ইনপুট ফিল্ডগুলা, এইগুলার একটা নাম দরকার না? তাহলে আমি বলবো কি, বুঝবো কিভাবে? কারণ এটাও ইনপুট ফিল্ড, এটাও ইনপুট ফিল্ড, এটাও ইনপুট ফিল্ড, এটাও ইনপুট ফিল্ড, সব ইনপুট ফিল্ড না? তাহলে আমি বুঝতে পারবো কোনটা আমার ডাটাবেসে কোনটা পাঠাইতে হবে। তখন আমরা কি করি? এদেরকে নাম দিই। ধরেন ধরেন এই যে ইনপুট ফিল্ডটা, এই ফিল্ডটা কি নিবে ইউজারের থেকে? এই ডিসেবল্ড আর ভ্যালুটা সরা রাখলাম। এবার বলেন, এই ইনপুট ফিল্ডটা ইউজারের থেকে কি নিবে? তার নাম নিবে না? কারণ বলে দিছি যে এই আইডি ফুল নেম, এন্টার ইওর ফুল নেম, তার মানে ইউজারের ফুল নেমটা এখানে নিবে। তাহলে এইটার আমি একটা নাম দিতে পারি না?
ইনপুট ফিল্ডের আমি একটা নাম দিলাম, এই নামটার জন্য ইউজ করা হয় মূলত কি নেম অ্যাট্রিবিউট। নেম অ্যাট্রিবিউট এখানে আমি নাম দিলাম, এটার নাম ধরেন দিলাম ফুল নেম। নাম কি দিলাম? ফুল নেম। পরে আমি ডেভেলপমেন্ট পার্টে বা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট যখন করব তখন ধরেন আমি এমন ভাবে বলতে পারবো যে এই যে ফুল নেম যেটা আছে, ফুল নেম যেটা আছে ধরেন এখানে আমি একটু কাজ করব, বলবো যে এই টেবিলের একটা নাম দরকার না? এটা কিসের টেবিল? ইউজার টেবিল না? এই টেবিলটার আমি একটা নাম দিলাম, এটার নাম দিয়ে বললাম ইউজার টেবিল। ইউজার টেবিল, ঠিক আছে? এখানে ইউজারের সব ডাটা থাকবে, ইউজারের সব ডাটা থাকবে। তারপর আমি এখানে বললাম যে ইউজার টেবিলে ডাটা পাঠাও। কোথায় পাঠাবে ডাটা? ইউজার টেবিলে পাঠাও। ইউজার টেবিলে পাঠাও কোনটা কোনটা কোথায় কোথায় পাঠাও? ইউজার টেবিলে পাঠাও যে ফুল নেম এখানে যেটা আছে, এই যে ফুল নেম, ওই জানি নেম দিলাম, এই যে ফুল নেম, এখানে যে ফুল নেমটা আছে এই ফুল নেমটা কোথায় পাঠাবে? ইউজার টেবিল। হ্যাঁ, এখানে ওই ইনপুটের ফুল নেম পাঠাবে কোথায়? পাঠাও কোথায় পাঠাবে? ইউজার টেবিল। ইউজার টেবিল তো বলছি, ইউজার টেবিলের টেবিলের কোন কলামে? প্রথম কলামে। প্রথম কলাম না, কলামের নাম দিছি না? ও আচ্ছা, নেম। পাঠাও নেমে। সেম ভাবে এবার আপনি বাকিগুলা বলতে পারেন। ইনপুটের এটার আরেকটা নাম দিলাম আমি, ধরেন এই যে মোবাইল নাম্বার আছে না, এটার আপনি একটা নেম দিলেন। কি নেম দেওয়া যায় এটারে? নাম তো আমরা মানুষের যেমন নাম রাখি না, আমাদের সবাই তো মানুষ, আলাদা আলাদা নাম না হলে আইডেন্টিফাই করতে পারতাম? না। যার যার নাম আছে নিজে আমি ডাকতে পারতেছি। এটাও মনে করেন একদম সেম ভাবে চিন্তা করেন যে আমার অনেকগুলো ইনপুট ফিল্ড আছে, এটাও ইনপুট, এটাও ইনপুট, এটাও ইনপুট। এদেরকে আলাদা আলাদা ভাবে ডাকতে হলে কি লাগবে? এদের নাম রাখা লাগবে। মনে করেন এরা হলো আপনার ইনপুট ফিল্ড, এদের আপনি নাম রাখবেন যাতে আপনি এদেরকে এই নাম ধরে ডাকতে পারেন যে ইনপুট ফিল্ড তুমি, তোমার মধ্যে যে ডাটাটা আছে তুমি ডাটাবেসের এই কলামের মধ্যে গিয়ে বসো, তোমার মধ্যে যে ডাটা আছে তুমি এই কলামের মধ্যে গিয়ে বসো, এরকম নাম রাখা। ঠিক আছে? এটার নাম ধরে রাখলেন মোবাইল, এটার নাম রাখলাম মোবাইল। তাহলে বলতে পারেন না যে ইনপুটের মোবাইলে যেটা আছে ওইটা কই পাঠাবে? আমার ডাটাবেসের কলামের নাম কি? মোবাইল। এটা এই মোবাইলে পাঠাও। ঠিক আছে? দুইটাই কিন্তু মোবাইল, বাট দুইটাই কিন্তু আলাদা। একটা হলো আমার ইনপুট ফিল্ডের মধ্যে যে নাম, এই নাম, আরেকটা হলো কি আমার ডাটাবেসের টেবিলের কলামের নাম। ঠিক আছে? তাহলে ইনপুটের যে মোবাইল এটা পাঠাও কোথায়? ওই ডাটাবেসের মোবাইলে। এভাবে মূলত কাজ করে, এই জন্য এই নেমটা লাগে। HTML এর মধ্যে আপনি আপাতত নেম না দিলে কোনো সমস্যা নেই। নেমটা লাগবে কখন? যখন অ্যাকচুয়ালি ডাটাবেস থাকবে, ডাটাবেসে ডাটা যাওয়া আসা করবে তখন। ব্যাকএন্ড ডেভেলপ করতে গেলে, ফ্রন্ট এন্ড করতে গেলে আপাতত আমাদের নেম না দিলেও চলবে। বুঝতে পারছেন নেমের কাজ কি? আর ডাটাবেসে অ্যাকচুয়ালি এরকম ইয়ে থাকে, আপনি যখন ফর্মটা ফিল আপ করেন না এখানে, কারণ আমি এখানে একটা ফর্ম ফিল আপ করলাম, নাম দিলাম মনে করেন এরকম আবির, একটা নাম দিলাম, এখানে একটা ফোন দিলাম, এখানে একটা ইমেল দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম 123 ডিভিশন দিলাম ঢাকা, জেন্ডার দিলাম মেল, ডেট অফ একটা বার্থ, একটা ডেট দিয়ে দিলাম। এরকম বসাইলাম না? বসে আমি যখন এখানে সাবমিটে ক্লিক করব, বুঝতে পারছেন? আমি যখন এখানে সাবমিটে ক্লিক করব তখন অ্যাকচুয়ালি আমার ডাটাবেসের এখানে এসে ওই ডাটাগুলো এখানে বসবে। যেমন নেমের জায়গায় এরকম আবির বসবে, মোবাইলের জায়গায় একটা নাম্বার বসবে, ইমেলের জায়গায় একটা ইমেল বসবে। এটা যারা ইউজার তাদের স্যার মানে ইউজার যারা ছিল এখানে ডাটা ইনপুট করবে, ওইখানে যখন রেজিস্ট্রেশন করবে সে আইসা, তখন আমি এখানে এসে দেখতে পাবো। আপনি এখানে এটা ইউজার দেখবে না। ডাটাবেস কি আপনি দেখতে পারেন কোনো ওয়েবসাইটে? না। এটা ডেভেলপার দেখে, ডেভেলপার বা কোম্পানির ওনার যারা আছে, ম্যানেজমেন্ট যারা আছে তারা দেখতে পারে। ঠিক আছে? তাদের কাছে এরকম একটা লিস্ট থাকে, এই লিস্টে মূলত অ্যাকচুয়াল লিস্টটা হলো যে এরকম দেখতে। কি জানি কেটে দিছি। এটা এক্সেলে দেখতে এরকম লাগতেছে না, এটা অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটে গেলে যে এরকম মাই অ্যাডমিন ডাটাবেসের মতো দেখায়, পিএসপি ডাটাবেস, এসকিউএল ডাটাবেসের মতো দেখায়। এই যে এরকম ধরেন এই যে আরিফ নামে একটা টেবিল, টেবিলের আন্ডারে এই যে মানে ডাটাবেসের আন্ডারে অনেকগুলো কি টেবিল। এই যে দেখছেন এই যে আইডি, ইউজার লগ ইন, ইউজার পাস, ইউজার নাইস, ইউজার যখন রেজিস্ট্রেশন করছে এখানে সবগুলো প্রত্যেকটা কলামের নিচে 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 বসে গেছে। এখন যদি আরো একজন কেউ ফর্ম ফিল আপ করে ওনার ডাটা আবার নিচে এরকম আবার নিচে আসবে, ধরেন মাহমুদ সিরিয়াল, যত ইউজার আসতে থাকবে সিরিয়ালি এরকম বসতে থাকবে। তখন আপনি মনে করেন যে কোনো সময় খুঁজতে পারেন যে আচ্ছা এই ইউজার, ওনার নাম্বার কত, কত, মানে ফুল ইনফরমেশন আপনার দিতে পারে। তো এই পাঠানোর কাজের জন্য মূলত নেমটা ইউজ করা হয়, এছাড়া নেমের আপাতত কাজ নেই কোনো।
ঠিক আছে, এখন একটা ফোল্ডার বানিয়ে নিতে হবে 06, ঠিক আছে 06 এর মধ্যে আমরা একটা ইন্ডেক্স ফাইল বানাই দিলাম index.html index.html এরপর এটা আমরা কোড এডিটরে ওপেন করে নিলাম, ঠিক আছে এটাকে আমরা কোড এডিটরে ওপেন করে নিলাম, ঠিক আছে। এখন আজকে আমরা যেটা করব, আমরা এতদিন কি করছি, এলিমেন্ট আনছি না, স্যার ওই ডিজাইন করে বয়লারপ্লেট কিভাবে জানেন স্যার? কোনটা যে আপনার বয়লারপ্লেট এই যে শিফট 1 ট্যাব এক্সক্লামেটরি, এই যে এক্সক্লামেটরি আসে এরকম, এই যে ইমেট অ্যাব্রিভিয়েশন, ইমেট অলরেডি শিফট 1 দিয়ে ইন্ডেক্স ফাইল ওপেন করা আছে কিনা দেখেন, হ্যাঁ স্যার, ঠিক আছে index.html ট্যাব। এখন একটা ওয়েবসাইট বানাইতে একদম প্রথম দিন বলছিলাম যে একটা ওয়েবসাইট বানাইতে কি কি লাগে, একটা ওয়েবসাইট বানাইতে স্যার আপনার হেডিং লাগে, ছবি লাগে, ভিডিও লাগে, ইমেজ লাগে, এগুলো লাগে না, জি এই জিনিসগুলো লিস্ট লাগে, টেবিল লাগে, ফর্ম লাগে, এই সব কিছু কি এখন আপনি আনতে পারেন না, জি ট্যাগ দিয়ে আমরা আনতে পারি। তাহলে প্রথম স্টেপ মনে করেন আমরা কমপ্লিট করতে পারছি, ওয়েবসাইট বানাইলে প্রথম স্টেপটা কমপ্লিট করতে পারছি। এবার আমরা ধরুন সেকেন্ড স্টেপে যাবো, আরেকটু অ্যাডভান্সে কই যাব, এই যে আমরা এলিমেন্টগুলো আনলাম এদেরকে আমার ডেকোরেশন করা লাগবে না, জি একটা হেডিং সবসময় তো একরকম থাকে না, একই ওয়েবসাইট অনেক ওয়েবসাইটে দেখবেন এক এক রকমের হেডিং, এক এক ওয়েবসাইটে এক এক রকমের হেডিং। মনে করেন এই যে একটা ওয়েবসাইটে গেলাম, এটা হেডিং না, জি দেখেন নীল কালার, হালকা একটু নীল কালার। আবার অন্য কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, ধরেন উইকিপিডিয়ার ওয়েবসাইটে গেলাম, এটাও একটা হেডিং না, জি এই যে হেডিংটা, এই যে স্টার্ট ইউর ডাউনলোড, এটাও তো একটা হেডিং, জি এই হেডিংটা, এই যে পিছনের হেডিংটা, এই যে ট্রিটি, এই হেডিংটা, এগুলো কি সেম? না প্রত্যেকটা ডিজাইন আলাদা, সবগুলো কিন্তু হেডিং ট্যাগ দিয়ে করছে, এইচ ট্যাগ দিয়ে করছে, H1 2 3 4 5 6 যে কোনো একটা ট্যাগ দিয়ে করছে, বাট ডিজাইন কিন্তু আলাদা আলাদা। তাহলে ক্ষেত্র বিশেষে ডিজাইন আলাদা হয়, কারণ স্বাভাবিকতই একজন ওয়েবসাইট বানাবে, সে চাইবে আমার ওয়েবসাইট একটু ইউনিক হোক, সুন্দর হোক, তার মন মতো হইতে হবে না, জি এরকম। আমরা ধরেন একটা H1 নিলাম, H1 নিয়ে বললাম ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে। এটা যখন আমরা ওপেন করব, আমরা কি দেখতে পারবো, একটা হেডিং আছে, এই যে হেডিংটা আসছে এটার যে স্টাইলিংটা, মানে কালো কালার, একটা ফন্ট ফ্যামিলি আছে, একটা লেখার স্টাইল আছে, সবগুলো ডিফল্ট না, জি ডিফল্ট। এখন আমার এটা যদি চেঞ্জ করতে মন চাই, ইনকেস আমি এটার শুধু কালারটাই চেঞ্জ করবো, এটা কালো কালার আছে, কারণ আমার ক্লায়েন্ট বললো না হেডিংটা হবে আমার সবুজ কালার, যেহেতু আমার ব্র্যান্ডের কালার একটা সবুজ, ওনার ব্র্যান্ডে যে কোনো কালার হতে পারে, প্রত্যেকটা ব্র্যান্ডের একটা কালার থাকে, একটা থিম কালার থাকে, একটা দুই তিনটা কালার মিক্স আপ থাকে, ওর ভিতরেই তার ওয়েবসাইট, মানে দূর থেকে দেখলেই বোঝা যায় যে এটা ওই কালার। এই যে হালকা একটু নীল কালার দেখলেই বুঝতে পারি যে না এটা হলো কি ফেসবুকের একটা আইকন, ফেসবুকের থিমটা এরকম ব্লু কালার এরকম। আবার এই যে সবুজ কালার দেখলে আমরা বুঝতে পারি যে এটা গুগল শিটস, ঠিক আছে। তো আমার কোম্পানির জন্য একটা নির্দিষ্ট কালার থাকতে পারে, আমি চাইবো না আমার ওয়েবসাইটের হেডিং বা বাটনগুলো ওই কালারের হোক, এই জন্য মূলত আমার কি করা লাগে, সিএসএস করা লাগে। এর জন্য কি করা লাগে, সিএসএস। এখন সিএসএস কি জিনিস, সিএসএস এর ফুল ফর্ম হলো ক্যাসকেডিং স্টাইল শিটস, ক্যাসকেডিং স্টাইল শিটস। এটা কিন্তু অনেক জায়গায় জিজ্ঞেস করে যে সিএসএস এর ফুল ফর্ম কি, আর ইন্টারভিউ দিতে গেলে অনেক সময় জিজ্ঞেস করে যে সিএসএস এর ফুল ফর্ম কি। ঠিক আছে, সিএসএস কি আর সিএসএস এর ফুল ফর্ম কি দুটো কিন্তু আলাদা। সিএসএস কি মানে এই জিনিসটা কি, আর এটা হলো কি সিএসএস এর ফুল ফর্ম মানে এটা পূর্ণ নামটা কি। আমি যদি বলি এই যে এটা না, এটা কি, আপনি যদি বলেন এটা নিয়ে নেবো তাহলে হবে? আমরা বলতে হবে যে এটা একটা মনিটর, এটা দিয়ে আমরা আউটপুট দেখতে পারি। যখন জিজ্ঞেস করবো এটার নাম কি, মডেলের নাম কি বা ব্র্যান্ডের নাম কি, তখন বলতে পারবেন যে এটা Lenovo ব্র্যান্ডের, এরকম। তো সিএসএস এর ফুল ফর্ম কি, ক্যাসকেডিং স্টাইল শিটস, এবং এটা অনেক জায়গায় এমসিকিউতেও আসে, বড় বড় পরীক্ষাতে, ক্যাসকেডিং স্টাইল শিটস। আর সিএসএস জিনিসটা কি, জিনিসটা হলো যে ইট ইজ এ কোর ল্যাঙ্গুয়েজ অফ ওপেন ওয়েব প্ল্যাটফর্ম, কোর ল্যাঙ্গুয়েজ অফ
ওপেন ওয়েব প্ল্যাটফর্ম, মানে এটা HTML এর মতো একটা ল্যাঙ্গুয়েজ। এবং কোর ল্যাঙ্গুয়েজ কেন বলছে, একটা ওয়েবসাইট বানাইতে গেলে তিনটা জিনিস ফরজ আপনার জন্য। তিনটা জিনিস কি একদম ফরজ? তিনটা জিনিস হলো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। তো প্রথমটা হলো HTML, সেকেন্ডটা কি CSS। এই জন্য বলছে যে যেহেতু এটা ফরজ, এই জন্য বলছে যে ক্যাসকেডিং স্টাইল শিট ইজ এ কোর ল্যাঙ্গুয়েজ অফ ওপেন ওয়েব প্ল্যাটফর্ম। ওপেন ওয়েব প্ল্যাটফর্ম মানে এটা ওয়েবসাইটও হইতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশনও হইতে পারে। ওয়েবসাইটও হইতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশনও হইতে পারে, ঠিক আছে? ডিফাইন দ্য প্রেজেন্টেশন, টু ডিফাইন দ্য প্রেজেন্টেশন অ্যান্ড ভিজুয়াল স্টাইল। প্রেজেন্টেশন মানে কি, এটা আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে, বিভিন্ন ট্যাগ থাকতে পারে, ইমেজ থাকতে পারে, লিস্ট থাকতে পারে, এগুলাকে আপনি ইউজারের কাছে কিভাবে প্রেজেন্ট করতেছেন এটা বুঝাইছে। এবং বলছে অ্যান্ড ভিজুয়াল স্টাইলিং। ভিজুয়াল স্টাইলিং মানে কি, দৃশ্যমান যে স্টাইলিংটা আছে, আপনি যেটা চোখে দেখতে পারেন। আমরা যেটা ওয়েবসাইট চোখে দেখি, এই গুগল লেখাটা যদি এভাবে সাদা না রেখে কালো রাখতো, ব্যাকগ্রাউন্ড সাদা রাখতো, দেখা যেত না? দেখেন, তারা চিন্তা করছে না এটাকে একটু কালো রাখি, এটা গুগল লেখাটা রাখি। ইনপুট ফিল্ড নরমালি আপনার কিরকম, চার কোণা না? বাট এটাও তো একটা ইনপুট ফিল্ড। যে CSS লিখে আমি সার্চ করছি, ওনাদেরটা একটু রাউন্ড না? হ্যাঁ, রাউন্ড না? রাউন্ড। আবার ব্যাকগ্রাউন্ডে একটু ছাই কালার দিছে, একটা অ্যাশ কালার দিছে। এটা না দিলে কি কাজ করতো না? কাজ করতো। এটা কেন দিছে? যাতে দেখার সৌন্দর্য। এটাই বলছে যে টু ডিফাইন দ্য প্রেজেন্টেশন অ্যান্ড ভিজুয়াল স্টাইলিং। ঠিক আছে? কথা আছে না যে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। তাহলে আপনার আগে যখন দেখেই জিনিসটা সুন্দর লাগবে, যে না কি সুন্দর একটা ইনপুট ফিল, কালারটা যাইতেছে, কালোর সাথে অ্যাশ কালারটা যাইতেছে। আর আমাদের ডিফল্ট ইনপুট ফিলটা কিরকম ছিল, এটা দেখলে মনে করেন যে মানুষ মনে করবে এটা কি বানাইছে, এটাতে বুঝাই যায় না কোথায় কি আছে, এরকম মনে করবে না? চার কোনো একটা বক্স চাপ দিলে একটু সিলেক্ট হয়, আর বড় ছোট লেখা যায় না, এরকম করা যায় না? এই ইনপুট আছে, ডিপেন্ড করে। এখন ইনপুট ট্যাগ একটা, এমন না যে গুগল আলাদা কোনো ট্যাগ ইউজ করছে, অনেক বড় কোনো ট্যাগ ইউজ করছে। গুগলও ওই একই ইনপুট ট্যাগ ইউজ করছে যে ইনপুট ট্যাগ আমি ইউজ করছি, বাট এটার এসে কি করছে, CSS দিয়ে এটার কালার, তারপর একটু দৈর্ঘ্য প্রস্থ, একটু গ্যাপ রেডি করছে, তারপরে এমন করছে ভিতরের কালারটা সাদা করছে, তো দেখতে সুন্দর লাগতেছে না? এটাই, এই কাজটা করে মূলত CSS। এরপরে বলছে ইট কন্ট্রোলস হাউ এলিমেন্ট লুকস, মানে এলিমেন্টস লাইক ফন্টস, কালার, স্পেসিং অ্যান্ড লেআউটস অ্যাপিয়ার অন ভ্যারিয়াস মিডিয়া লাইক স্ক্রিন অন পেপার। স্ক্রিন অন পেপার মানে বোঝানো হয়েছে এটার ফন্ট হইতে পারে, কালার হইতে পারে, এই যে স্পেসিং মানে এই যে মাঝখানে একটু গ্যাপ আছে না, বড় ছোট, এগুলোর বুঝাইছে স্পেসিং। অ্যান্ড লেআউটস, লেআউটস কোনটা বুঝলাম, ওই যে আমরা টেবিল দিয়ে লেআউট বানাইছিলাম না, এতটুকু একটা ফর্ম থাকবে, এতটুকু ইনপুট ফিল্ড থাকবে, এখানে একটা ব্যানার থাকবে, 12 ভাগে ভাগ করে। এই টাইপের লেআউট গুলাকে কে করে? CSS। ঠিক আছে, এই লেআউট গুলো CSS করে। ঠিক আছে, তো CSS ইউজ করার জন্য মূলত তিনটা মেথড আছে। HTML এর জন্য তো একটা সিস্টেম, আপনার একটা ইন্ডেক্স ফাইল নিতে হবে, ইন্ডেক্স যে কোনো নামে একটা HTML ফাইল নিতে হবে, ওটার মধ্যে কি করতে হবে, ট্যাগ লিখতে হবে। HTML এর সিস্টেম কয়টা? একটাই। বাট CSS লেখার সিস্টেম হলো তিনটা, এবং তিনটাই লাগে। এমন না যে আমি একটা শিখবো একটা দিয়ে হবে, এমন না, তিনটাই ক্ষেত্র বিশেষে শিখতে হবে। ক্ষেত্র বিশেষে মানে তিনটাই কাজে লাগে, কখনো একটু কম লাগে। এখন ধরুন একটা জায়গায় সব রেডি আছে, আপনার শুধু একটা জিনিস একটু কালার চেঞ্জ করা লাগবে, এর জন্য আবার একটা আলাদা CSS করা সমস্যা, অনেক ভেজাল। তখন চিন্তা করবেন যে একটু আছে, আমি শর্টকাটে ছোট করে লিখে দিই, তাই না? এরকম। তো ক্ষেত্র বিশেষে তিনটাই লাগে। এখন এই তিনটা মেথডের নাম কি কি? আমি যদি একটা UL দিই, আমরা একটা UL নিলাম, UL এর মধ্যে কি থাকে? UL মানে কি? UL মানে আনঅর্ডারড লিস্ট। আর আনঅর্ডারড লিস্টের আন্ডারে কি থাকে? ভিতরে হলো আপনার লিস্ট আইটেম। তাহলে এখানে একটা লিস্ট আইটেম, ধর আমি তিনটা লিস্ট আইটেম দিলাম, যে তিনটা পদ্ধতি। এখানে বললাম আনঅর্ডারড লিস্ট না, বললাম ধরেন OL, তাহলে কি হয়ে যাবে? অর্ডার লিস্ট। এখানে OL করে দিলাম, অর্ডার লিস্ট। প্রথম যে মেথডটা, এটার নাম হলো ইনলাইন CSS। প্রথমটার নাম কি? ইনলাইন CSS। সেকেন্ড মেথডটার নাম হলো ইন্টারনাল CSS। তাহলে একটা হলো ইনলাইন, আরেকটা কি? ইন্টারনাল। তাহলে ইন্টারনালের বিপরীত কি? এক্সটার্নাল। এক্সটার্নাল। তাহলে মেথড তিনটার নাম বলেন তো?
ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটারনাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস মানে থাকবে না, এটাও অনেক ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করে সিএসএস কয় ভাবে করা যায়, তার মানে 3 ভাবে করা যায়, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটারনাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস। এরপর আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা ইনলাইন সিএসএসটা কি জিনিস, তো তখন বলেন যে ইনলাইন সিএসএস, ইনলাইন মানে কি, ইনলাইন মানে লাইনের ভিতরে, লাইনের মধ্যে। এখন আমার এখানে লাইন আছে না, এই যে এই সরি এটা একটা লাইন না, জি প্রত্যেকটা ট্যাগ এক একটা লাইন, এই যে ওএল এটা কিন্তু একটা লাইন, এই যে এলআই এটা একটা লাইন, এই যে এইচ ওয়ান এটা একটা লাইন, এই যে বডি এটা একটা লাইন। তাহলে ইনলাইন সিএসএস যদি বলি তার মানে আমার সিএসএসটা করতে হবে কোথায়, লাইনের মধ্যে। লাইনের মধ্যে লাইনের কোন জায়গাটায় করব, আমরা যে ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটগুলো লিখি কোন জায়গায়, ট্যাগটা শেষ হওয়ার ঠিক পরে না, জি ব্র্যাকেটের আগে, মানে ট্যাগ আর এই ব্র্যাকেটের মাঝে মাঝে বিভিন্ন অ্যাট্রিবিউট, নেম, আইডি, ক্লাস, কত কিছু অ্যাট্রিবিউট ইউজ করি, ঠিক আছে। তো এইখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেই অ্যাট্রিবিউটটার নাম হলো স্টাইল। নাম কি, স্টাইল। স্টাইল। অ্যাট্রিবিউট বুঝবো কিভাবে, ইকুয়াল থাকে, যদি ইকুয়াল ডাবল কোটেশন থাকে দেখলে বুঝবেন এটা কি অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, এবং এই অ্যাট্রিবিউটটার নাম কি, স্টাইল। এই স্টাইলটা কিন্তু আমি রাখিনি, এটা HTML এর সিনট্যাক্স এটা, যে ভাই আপনি যদি এখানে স্টাইলিং করতে চান তাহলে আপনাকে স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ঠিক আছে। এখন স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কি লিখব, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে মূলত লিখতে হয় সিএসএস এর কোড। এবং সিএসএস এর কোড জানার জন্য সিএসএস এর সিনট্যাক্স লাগবে না, HTML এ যেমন আমার সিনট্যাক্স লাগছে যে এটাকে একটা ট্যাগ বলে, এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে, এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে, এটাকে ট্যাগ বলে, ট্যাগের শুরু আছে এবং শেষ আছে, শেষটা বুঝি কিভাবে, এরকম একটা স্ল্যাশ দিলে বুঝি যে এটা হলো শেষ। তো সেম ভাবে আমার সিএসএস এর এরকম সিনট্যাক্স আছে যেটা দেখলে আমি বুঝতে পারবো যে এটা একটা সিএসএস কোড। তো সিএসএস এর সিনট্যাক্সটা মূলত 3টা ভাগে ভাগ হয়, সিএসএস সিনট্যাক্স এটা মূলত 3টা ভাগে ভাগ হয়। কিভাবে 3টা ভাগে ভাগ হয়, এই যে এই জিনিসটা খেয়াল করে, এই যে 3টা ভাগ, এই 3টা ভাগ, এই ছবিটা অনেক সুন্দর আছে, এটাকে মূলত মার্কেটটা নিয়ে আসলাম না, এটা মূলত 3টা ভাগে ভাগ হয়। প্রথমে আমার দেখেন 2টা ভাগ আছে, প্রথমে কয়টা ভাগ, 2টা ভাগ। এক পাশে থাকে আমার সিলেক্টর, এক পাশে থাকে কি সিলেক্টর, আরেক পাশে ডিক্লারেশন। এক পাশে থাকে আমার সিলেক্টর, আরেক পাশে থাকে হলো আমার ডিক্লারেশন। এখন সিলেক্টরটা বলতে মূলত আবার ডিক্লারেশনের ভিতরে আবার 2টা ভাগ করছে। ডিক্লারেশন মধ্যে কয়টা ভাগ করছে, 2টা। একটা নাম হলো কি প্রপার্টি, আরেকটা ভ্যালু। একটা হলো সিলেক্টর আর একটা ডিক্লারেশন। ডিক্লারেশনের ভিতরে থাকে কি প্রপার্টি আর ভ্যালুস, প্রপার্টি আর ভ্যালুস। তো মূলত এই যে 3টা ভাগ, একটা হলো সিলেক্টর, তারপরে প্রপার্টি, তারপরে ভ্যালু। মূলত ভাগ হলো 3টা, সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। আর এই প্রপার্টি আর ভ্যালু দুটোর একসাথে কি বলা হয়, ডিক্লারেশন। এখন সিলেক্টর জিনিসটা কি, সিলেক্টর মানে হলো আমার একটা ওয়েবসাইটে, এই যে এটা একটা বাটন না, এটা একটা লেখা না, এটাও একটা লেখা, এটাও একটা লেখা না, এটাও একটা লেখা। আবার এইটা কি একটা ইনপুট ফিল্ড না, এটা কিন্তু একটা ইনপুট ফিল্ড। আবার এইগুলো হলো ছোট ছোট কি বাটন। এখন ধরেন আমি এই যে ইনপুট ফিল্ড এটারে ডিজাইন করতে চাইতেছি, এটার মধ্যে আমি ধরেন এরকম যে একটু রাউন্ড করব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, একটু প্রস্থ বাড়াবো, পারতে হয় না, হ্যাঁ শেষে একটু স্টার অ্যাড করব, এইটার আমি কাজ করব। এটার আগে আমার সিলেক্ট করা লাগবে না, এই সিলেক্টের কাজটা করে কে, সিলেক্টর। সিলেক্টের কাজটা করে কে, সিলেক্টর। তাহলে যদি সিলেক্টর কাকে বলে জিজ্ঞেস করে, তো সিলেক্টর হলো কি আমার HTML এর থেকে এলিমেন্টগুলোকে সিলেক্ট করার জন্য। সিলেক্টরে কিন্তু HTML এলিমেন্টগুলোই থাকে, বিভিন্ন ট্যাগ থাকতে পারে, বিভিন্ন ক্লাস থাকতে পারে, যে আইডি আছে না, এই আইডিগুলো থাকতে পারে, আইডি নিছেন না ওই আইডিগুলো, তারপর ক্লাস অ্যাট্রিবিউট আছে, ক্লাসগুলো থাকতে পারে। তো সিলেক্টর দিয়ে মূলত HTML এর মধ্যে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করে আনা হয়। তো এখানে কি করছে, বলছে কি টেবিল। টেবিল মানে হয়তোবা তার যে HTML পেজ ওটার মাঝখানে কোনো একটা টেবিল আছে, HTML এর মধ্যে একটা টেবিল আছে, ওটাকে সিলেক্ট করছে যে ভাই আমি কার CSS করব, টেবিলে। কার CSS করব, টেবিলে। এরপর আসি ডিক্লারেশন। ডিক্লারেশনটা মূলত শুরু হয় একটা কার্লি ব্র্যাকেট দিয়ে, কোন ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড। এটার নাম কি কার্লি ব্র্যাকেট, CURLY, কার্লি, CURLY।
ly কার্লি ব্র্যাকেট। ঠিক আছে, মানে নরমালি ম্যাথের ভাষায় এটা সেকেন্ড ব্র্যাকেট, বাট কোডের ভাষাটা কি বলা হয়? কার্লি ব্র্যাকেট। আরেকটা আছে থার্ড ব্র্যাকেট যেটা আছে না, ওটাকে বলা হয় কি? স্কোয়ার ব্র্যাকেট। আর যেটা ফার্স্ট ব্র্যাকেট থাকে না গোল, এটাকে বলা হয় প্যারেনথেসিস। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, প্যারেনথেসিস, কার্লি ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট। প্যারেনথেসিস, কার্লি ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট। আর ট্যাগের আগে পরে যেটা দেন এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। ঠিক আছে, এটা হলো কোডের ভাষা। আর আপনাকে বলতে পারে যে কার্লি ব্র্যাকেট, এটা কার্লি ব্র্যাকেট লেখেন। এবার আপনি যদি না জানেন যে কার্লি ব্র্যাকেট কি জিনিস, তাহলে তো মনে থাকবে আসলে কিন্তু কিছু না, সেকেন্ড ব্র্যাকেট যেটা এটাই, এটার নামই হচ্ছে কি? কার্লি ব্র্যাকেট। তো ডিক্লারেশন শুরু হয় কি দিয়ে? কার্লি ব্র্যাকেট দিয়ে, আর শেষ হয় কি দিয়ে? কার্লি ব্র্যাকেট দিয়ে। এর মাঝখানে থাকে হলো আমার যাবতীয় ডিক্লারেশন। ডিক্লারেশন মানে কি? ওই যে আমি একটা এলিমেন্ট সিলেক্ট করলাম না, সেটা হইতে পারে একটা টেবিল, হইতে পারে একটা আনঅর্ডারড লিস্ট, হইতে পারে একটা অ্যাঙ্কর ট্যাগ, হইতে পারে একটা হেডিং, যে কোনো ট্যাগ হইতে পারে। ওই ট্যাগটাকে সিলেক্ট করার পর আপনি বললেন ডিক্লারেশন, মানে আপনি ডিক্লেয়ার করলেন যে আমি একটা ট্যাগ সিলেক্ট করছি, এটাকে আমি কি কি টাইপের ডিজাইন করব। একটা ট্যাগ আমি অলরেডি সিলেক্ট করছি, এবার এটার মধ্যে আমি কি কি ডিজাইন করব, এই জিনিসটা বলাই হলো কি? ডিক্লারেশন। এই যে আপনি একটা h1 নিলেন, যে আমি একটা হেডিং 1 কে ডিজাইন করব, এটা হলো সিলেক্টর, সিলেক্ট করলাম যে আমি কাকে ডিজাইন করতেছি? h1 কে। এরপর আপনি h1 কে কি করতে চান, এটা আমি কালার চেঞ্জ করব। ধরুন আমি কালার দিব লাল কালার। এই যে আমি বললাম h1 কে নিয়ে আসলাম, এটা হলো সিলেক্টর। তারপরে যে বললাম যে এটার কালার আমি রেড কালার করতে চাই, এটা হলো কি? ডিক্লারেশন। সিলেক্ট করে ডিক্লেয়ার করতে হয়, সিলেক্ট করে